সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মে মাসে বড় কর্মসূচির ঘোষণা। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে কতদিন? অপরদিকে পরীক্ষা কক্ষে হাঁটু সমান পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। আরও থাকছে হাসিনাকে ফেরাতে রাতের আধারে যুবলীগের শপথ, ফেসবুকে ভাইরাল। এবং সবশেষে থাকছে সাইদি নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মে মাসে বড় কর্মসূচির ঘোষণা। 2026-27 অর্থবছরের বাজেট অধিবেশন শুরুর আগে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। মে মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ মে মাসের 16 তারিখে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বৃহৎ কর্মসূচি পালনের পরিকল্পনার কথা জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার 28 এপ্রিল সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেক গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান। বার্তায় বলা হয়, নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রকাশের দাবি সরকারের নজরে আনার জন্য গণতান্ত্রিক উপায়ে এই কর্মসূচি পালন করা হবে। এতে উল্লেখ করা হয়, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে। ফলে নিম্ন বেতনের সরকারি কর্মচারীদের জন্য বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সংগঠনটির দাবি, গত 11 বছরে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়নি। এ সময় দুটি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও একটি পে স্কেলও বাস্তবায়ন হয়নি। অথচ বেতন বৃদ্ধি ছাড়াই দ্রব্যমূল্য বেড়েছে, যা কর্মচারীদের জীবনযাত্রাকে আরও সংকটাপন্ন করেছে। বার্তায় আরও বলা হয়, 2015 সালের পর 4 বার সরকার পরিবর্তন হলেও কোনো সরকারি কর্মচারীদের স্বার্থে কার্যকর উদ্যোগ নেয়নি। এতে কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে। আগামী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে পে স্কেল বাস্তবায়ন না হলে অসন্তোষ তীব্র আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করা হয়। এছাড়া সচিব পর্যায়ে সুপারিশ প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন দ্রুত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সাথে 3টি টাইম স্কেল পুনরুদ্ধার, 100% পেনশন উত্তোলনের সুবিধা বহাল রাখা এবং দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে এসব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে কতদিন? পাবনার ঈশ্বরদীতে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটে পরমাণু জ্বালানি বা ইউরেনিয়াম লোডিংয়ের ঐতিহাসিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর 3টে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাকির মাহবুব আনাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতে একটি নতুন যুগের সূচনা হল। উদ্বোধনী অনুষ্ঠান ও বৈশ্বিক সংহতি। পদ্মাপাড়ের এই বিদ্যুৎ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের এই অগ্রযাত্রায় অভিনন্দন জানান আন্তর্জাতিক পরমাণু শক্তি স্থাপনের প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি। নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ ভবিষ্যতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিদ্যুৎ উৎপাদন ও স্থায়িত্বকাল। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক আয়ুষ্কাল 60 বছর। তবে সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের মাধ্যমে এই মেয়াদ আরও 20 থেকে 30 বছর বাড়ানো সম্ভব। কেন্দ্রটির 2টি ইউনিট চালু হলে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। আশা করা হচ্ছে আগামী আগস্টের মাঝামাঝি নাগাদ প্রথম ইউনিট থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। জ্বালানির সুবিধা। এই কেন্দ্রের বড় বিশেষত্ব হল জ্বালানি সাশ্রয়। একবার ইউরেনিয়াম লোড করলে টানা 1.5 বছর বিদ্যুৎ পাওয়া যাবে। অন্যান্য তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো ঘন ঘন পেল, গ্যাস বা কয়লা আমদানির ঝামেলা নেই। 1.5 বছর পরপর মাত্র 1/3 জ্বালানি পরিবর্তন করলেই চলবে। প্রকল্পের ব্যয়ের হিসাব। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই একক প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে রাশিয়া। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 1,14,000 কোটি টাকা। এর 90% অর্থ রাশিয়া ঋণ হিসেবে দিচ্ছে, যা 28 বছরের মধ্যে পরিশোধযোগ্য। প্রেক্ষাপট ও ইতিহাস। 1961 সালে এই উদ্যোগ শুরু হলেও পাকিস্তান সরকার জমি অধিগ্রহণের পর প্রকল্পটি বাতিল করে দেয়। স্বাধীনতার পর 1995 সালে জাতীয় জ্বালানি নীতিতে এটিকে পুনরায় গুরুত্ব দেওয়া হয়। 2011 সালে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বর্তমান সরকারের সময় প্রকল্পটি চূড়ান্ত রূপ পায়। অপরদিকে পরীক্ষা কক্ষে হাঁটু সমান পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা।
কুমিল্লা শহরে অল্প সময়ের ভারী বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা, যার ফলে নগর জীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। হাঁটু সমান পানি জমে গেছে প্রধান সড়ক, গলিপথ ও আবাসিক এলাকায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও কর্মীজীবীরা। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন এলাকায় পানি জমতে থাকে। দুপুরের দিকে পরিস্থিতি আরও খারাপ রূপ নেয়। 1.5 ঘন্টার বৃষ্টিতেই কাঁদিরপাড়ের চকবাজার, রানীর বাজার, শাসনগাছা ও ধর্মপুর এলাকায় জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করে। অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এই দুর্ভোগের সবচেয়ে বেশি প্রভাব পড়ে এসএসসি পরীক্ষার্থীদের ওপর। ঝড় বৃষ্টির কারণে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে মোমবাতি ও চার্জ লাইটের আলোয় পরীক্ষা দিতে বাধ্য হয় শিক্ষার্থীরা। কোথাও কোথাও আবার কেন্দ্রের ভিতরেই পানি ঢুকে পড়ায় পরীক্ষার্থীদের দাঁড়িয়ে বা বেঞ্চে উঠে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থীকে হাঁটু কিংবা কোমর সমান পানি পেরিয়ে কেন্দ্র ত্যাগ করতে দেখা যায়। এতে তাদের ভোগান্তি আরও বেড়ে যায়। এক অভিভাবক জানান, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে যায়। পরে বিকল্প ব্যবস্থায় পরীক্ষা চললেও অতিরিক্ত বৃষ্টির কারণে কেন্দ্রে পানি ঢুকে পড়ে। পুরনো ভবনে থাকা শিক্ষার্থীরা দীর্ঘ সময় পানির মধ্যে দাঁড়িয়ে পরীক্ষা দেয়, যা ছিল অত্যন্ত কষ্টকর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এতে প্রতিদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি বাড়ছে। সিটি কর্পোরেশন সূত্র জানায়, গত 5 বছরে প্রায় 1000 কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন উন্নয়ন কাজ করা হলেও বাস্তবে পানি নিষ্কাশনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। নগরের বিভিন্ন এলাকায় বক্স ড্রেন নির্মাণ করা হলেও সেগুলো কার্যকর হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, অপরিকল্পিত নগরায়ন, ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি ও নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণে পানি জমে থাকছে। এই সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, অতীতে উন্নয়নের নামে অনিয়মের কারণে জলাবদ্ধতা সমস্যা রয়ে গেছে। তিনি দায়িত্ব নেওয়ার পর কিছু খাল পুনর্খনন করেছেন এবং সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। আবহাওয়া অফিসের তথ্যমতে মঙ্গলবার সকালেই কুমিল্লায় 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও থাকছে, হাসিনাকে ফেরাতে রাতের আধারে যুবলীগের শপথ। ফেসবুকে ভাইরাল। পতিত প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফেরানোর জন্য রাতের আধারে শপথ নিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগের নেতাকর্মীরা। সোমবার দুপুর থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 2 মিনিট 41 সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় প্রায় 100 জন নেতাকর্মী মুষ্টি হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। এতে কমলনগর উপজেলার 1 নম্বর চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী নেতৃত্ব দিয়েছেন। মেঘনা নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে এই জমায়েত অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 5 অগস্টের পর থেকে যেখানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে, সেখানে এমন ভিডিও বার্তায় লোকজনমনে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে চর কালকিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গত 15 বছর তারা সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়েছে। এখন শান্ত কমলনগরকে আবার অশান্ত করার নীল নকশা তৈরি করছে তারা। আমরা এলাকায় শান্তিপ্রিয় রাজনীতি চাই। চরের নির্জন এলাকায় এ ধরনের গোপন তৎপরতা কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। নির্জন চরাঞ্চলে যুবলীগের এমন মহড়া এবং শপথের ভিডিও প্রকাশে এসেও এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, এই ভিডিওর সূত্র ধরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে। কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, সামাজিক শান্তি বজায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে শপথ বাক্যপাঠকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং সবশেষে থাকছে, সাঈদী নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত। জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিলেন, যারা দেলোয়ার হোসেন সাঈদীকে জঙ্গি বানিয়েছিলেন, এসব জানপাত্রিকদের অবশ্যই জবাবদিহি হওয়া দরকার। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 23তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন। নাটোর 2 আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, যারা সাংবাদিকের নামে যারা ইতপূর্বে আমাদের চরিত্র হনন করেছেন, আমি আপনার কাছে অনুরোধ করব এসব সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে। যারা 111-এর নায়ক ছিলেন, যারা 111 নিয়ে এসেছিলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিলেন, বিনিষ্ট করতে চেয়েছিলেন, যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিলেন, এসব সাংবাদিকদের বিচার হতে হবে। তিনি আরও বলেন, যারা আমাকে জঙ্গি বানিয়েছিলেন, যারা ব্যারিস্টার আমিনুল হককে জঙ্গি বানিয়েছিলেন, যারা মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিলেন, যারা দেলোয়ার হোসেন সাঈদীকে জঙ্গি বানিয়েছিলেন, এসব সাংবাদিকদের অবশ্যই জবাবদিহি দরকার।
জাতীয় সংসদের এই হুইপ বলেন, আমরা রাজনীতি করি দেশের জন্য। আমার সন্তানেরা আজ ভয়ে রাজনীতি করতে সাহস করে না। যে ভীতির রাজনীতি আওয়ামী লীগ শেখ হাসিনা দিয়ে গেছে, আমাদের সন্তানেরা সেই ভয়টা আজ কাটানোর সুযোগ হয়েছে। যাদের আত্মত্যাগ, যাদের রক্তের বিনিময়ে গণতন্ত্র আমরা অর্জন করেছি, আমি বিশ্বাস করি তারেক রহমান এবং বিরোধী দলের নেতা শফিকুর রহমান যেটা শুরু করেছেন, আমরা চাই যত ষড়যন্ত্র, যত চক্রান্ত হোক না কেন, ফ্যাসিস্টরা যেন আগামী দিনে এই ষড়যন্ত্রের কারণে সুযোগ না পায়।